আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টেকনিক দেখব। টেকনিকটি হচ্ছে কিভাবে সহজে কালেকটিভ নাউন আমরা মনে রাখতে পারি, যেখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এইচএসসি এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতেও প্রশ্ন এসেই থাকে। তাহলে আমরা কালেকটিভ নাউন কি মূলত একটু বলে নেই। কালেকটিভ নাউন দ্বারা সাধারণত সমষ্টিবাচক নামকে বোঝায়, অর্থাৎ কালেকটিভ নাউনের পর অলওয়েজ একটা সিঙ্গুলার ভার্ব বসে। তবে মাঝে মধ্যে যদি কালেকটিভ নাউন দ্বারা বিভক্ততা বোঝায় তবেই প্লুরাল ভার্ব হতে পারে, অন্যথায় অলওয়েজ কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা কালেকটিভ নাউন কিভাবে মনে রাখতে পারি? দেখো, আমরা একদিন সবাই মিলে একটা কাউন্সিলে গেলাম, সেখানে অনেকগুলো টিম এসেছিল। এই টিমগুলো এসে কী আকারে বসলো? গ্রুপ আকারে বসলো। সেখানে উপস্থিত ছিল মেজরিটি কংগ্রেস, সে উপস্থিত ছিল কে? পুলিশ, পাবলিক এবং অডিয়েন্স। কারণ আমরা জানি একটা অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হয় সেখানে পুলিশ থাকে, পাবলিক থাকে, অডিয়েন্স থাকে এবং আরও ছিল কি বিভিন্ন ফ্যামিলির লোকজন। তাহলে পুলিশ, পাবলিক, অডিয়েন্স এবং বিভিন্ন ফ্যামিলির লোকজনের মধ্য থেকে গভর্নমেন্ট বোর্ডের জন্য একটা ফ্রিম কমিটি বা একটা স্ট্রং কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল ওই কংগ্রেসটাতে। আর সেই কংগ্রেসে বা সেই সভাতে কী হয়েছিল? অনেক বেশি ভিড় হয়েছিল, অর্থাৎ ক্রাউড হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার চায়না কোম্পানির ব্র্যান্ডের ফোনটি হারিয়ে ফেলে। তাইলে কোম্পানি শব্দটি অলওয়েজ কি? কালেকটিভ নাউন। সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ছাত্র। মোবাইল ছাড়া সে এখন ক্লাসে যেতে চায় না। এই বিষয়টি নিয়ে তার বাবা মা খুবই মর্মাহত, তাই জুরিদের কাছে বিচার দায়ের করলো এবং জুরি তার বিরুদ্ধে সিদ্ধান্ত দিল, তুমি যদি পড়াশোনা নাই করো তাহলে গ্রামে গিয়ে ছাগল চড়াও, গরু চড়াও, অর্থাৎ ক্যাটেলকে চড়াও। এই যে কালেকটিভ নাউন আমরা সহজে মনে রাখতে পারি। আমি আবারও বলছি, একদিন সবাই মিলে আমরা একটা কাউন্সিলে গেলাম, সেখানে অনেকগুলো টিম এসেছিল। সবগুলো টিম এসে গ্রুপ আকারে বসলো। সেখানে উপস্থিত ছিল কি? মেজরিটি কংগ্রেস, অর্থাৎ এই যে অধিকাংশ সবার মধ্যে উপস্থিত ছিল কে কে? পুলিশ, পাবলিক, অডিয়েন্স এবং বিভিন্ন ফ্যামিলির লোকজন। তাদের মধ্য থেকে বাছাই করে গভর্নমেন্ট বোর্ডের জন্য একটা শক্ত কমিটি গঠন করা হবে বা স্ট্রং কমিটি গঠন করা হবে। আর সে যেহেতু একটা সভা ছিল, সেখানে অনেক বেশি ক্রাউড হয়েছিল, অর্থাৎ ভিড় হয়েছিল। আর সেই ভিড়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার চায়না কোম্পানির ব্র্যান্ডের ফোনটি হারিয়ে ফেলে, অর্থাৎ কোম্পানি শব্দটা কেমন হবে? কালেকটিভ নাউন। তারপর হচ্ছে সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ছাত্র। মোবাইল ছাড়া সে এখন কিসে যেতে চায় না? ক্লাসে যেতে চায় না। এই বিষয়টি নিয়ে তার বাবা মা মর্মাহত হয়ে জুরির কাছে, অর্থাৎ বিচারক মণ্ডলীর কাছে একটা বিচার দায়ের করলো যে আমার ছেলে তো পড়াশোনা করতে চায় না মোবাইলটা হারিয়ে যাওয়ার পর। তারপর বিচারক মণ্ডলী যে সিদ্ধান্ত দিল, তুমি যদি পড়াশোনা নাই করতে চাও তাহলে গ্রামে চলে যাও, গ্রামে চলে গিয়ে তুমি কি করো? ক্যাটেল চড়াও, অর্থাৎ গবাদি পশু চড়াও। এই যে আমরা যে ওয়ার্ডগুলা বোর্ডে দেখলাম, সবগুলা ওয়ার্ড হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তবে অলওয়েজ তারপরে ভার্বটি হবে হচ্ছে সিঙ্গুলার একটি ভার্ব। যেমন আমি একটা উদাহরণ লিখে দিলাম, দ্য ক্লাস হ্যাজ 50 স্টুডেন্টস। ক্লাসটার মধ্যে কতজন শিক্ষার্থী আছে? ক্লাসের মধ্যে শিক্ষার্থী আছে হচ্ছে 50 জন। দ্য ক্লাস হ্যাজ 50 স্টুডেন্ট। কিন্তু একটা কথা আছে, অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হওয়ার সত্ত্বেও যদি তার মধ্যে কালেকটিভ নাউন দ্বারা বিভক্ততা বোঝায় তাহলেই শুধুমাত্র প্লুরাল ভার্ব হতে পারে। আমরা একটু উদাহরণটা যদি এভাবে দিই, দেখেন একটু বেশি খেয়াল করেন, দ্য ক্লাস হ্যাজ 50 স্টুডেন্ট। ক্লাসের মধ্যে কতজন শিক্ষার্থী আছে? 50 জন শিক্ষার্থী আছে। কিন্তু যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, দ্য ক্লাস, যেহেতু 50 জন শিক্ষার্থী দ্বারা একাগ্রতা বা একসাথে বোঝাচ্ছে, কিন্তু যদি একটু বিভক্ততা বোঝায়, দ্য ক্লাস হ্যাভ বিন ডিভাইডেড, দ্য ক্লাস হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরিজ। একটু খেয়াল করেন, দ্য ক্লাস হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরিজ। এই নাউনটা প্রথমে ছিল দ্য ক্লাস, কিন্তু প্রথমে ছিল এবং দ্বিতীয়বারও ছিল, কিন্তু ক্লাস হওয়া সত্ত্বেও কেন এখানে হ্যাভ ব্যবহার করলাম এবং প্রথমটা কেন হ্যাজ ছিল? প্রথমটা হ্যাজ ছিল কারণ এখানে কিন্তু বিভক্ততা বুঝায়নি, অর্থাৎ ক্লাসের মধ্যে 50 জন শিক্ষার্থী আছে। দ্যাট মিনস আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে সিঙ্গুলার। কিন্তু কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু তার পরবর্তী যে সেন্টেন্সের ওভারঅল অর্থটা যদি এমন দাঁড়ায় এখানে বিভক্ততা রয়েছে, তাহলে অবশ্যই ভার্বটি কেমন হয়ে যাবে? প্লুরাল ভার্ব হয়ে যাবে। মোস্ট অফ দ্য কেসেস সবসময় বলা যায়, অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে এই কালেকটিভ নাউনগুলোর পর সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু যদি বিভক্ততা বোঝায় তবেই একমাত্র এই কালেকটিভ নাউন থাকা সত্ত্বেও আমাদের ব্যবহার করতে হবে কেমন ভার্ব? একটা প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এসসিপি থাকে, এসসিপি পুলিশের একটা পোস্টের নাম, এসসিপি, এ দ্বারা আমরা মনে রাখতে পারি অডিয়েন্স, এ দ্বারা হচ্ছে অডিয়েন্স, সি দ্বারা হচ্ছে ক্যাটেল, আর পি দ্বারা হচ্ছে পুলিশ। অডিয়েন্স, ক্যাটেল, পুলিশ, অর্থাৎ এসসিপি যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, অডিয়েন্স, ক্যাটেল আর একটা হচ্ছে পুলিশ, তাহলে আমাদের অবশ্যই ভার্বটি কেমন হবে? প্লুরাল ভার্ব হবে। এটা একটু মাথায় রাখতে হবে, প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব। এই যে এই তিনটেও কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু এই তিনটার পরে অলওয়েজ কি হবে?
এই তিনটার পর অলওয়েজ আমাদের ভার্ব লিখতে হবে প্লুরাল ভার্ব, যেমন দ্য পুলিশ আর ইনফর্মড দ্য ম্যাটার। পুলিশদেরকে এই বিষয়টা কি করা হয়েছে, অবগত করা হয়েছে। দ্য পুলিশ আর ইনফর্মড দ্য ম্যাটার, পুলিশদেরকে এই বিষয়টি অবগত করা হয়েছে। কারণ যখনই পুলিশ, অডিয়েন্স অথবা ক্যাটেল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, এই কালেকটিভ নাউনগুলো থাকা সত্ত্বেও আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে একটা প্লুরাল ভার্ব। আর অন্যথায় যতগুলো কালেকটিভ নাউন আছে সবগুলোর পর হবে একটা সিঙ্গুলার ভার্ব। একমাত্র আমরা তখনই একটা প্লুরাল ভার্ব ব্যবহার করব যদি এই কালেকটিভ নাউন দ্বারা বিভক্ততা বোঝায়।